ভয়ঙ্কর এক তথ্য ফাঁস করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব ছিলেন। তিনি স্বীকার করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ৭ সদস্যের কিচেন কমিটি ছিল। কিচেন কমিটি, বুঝেন? সেই ৭ সদস্যের কমিটিটা নাকি এই সরকার কি করবে, অন্তর্বর্তীকালীন সরকার দেশি বিদেশে কি করবে না করবে সেটা সিদ্ধান্ত নিত। অনেক পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা হতো, পররাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে ঘটনা ঘটে যেত, কিন্তু তিনি কিছুই জানতেন। এরকমই এক স্বীকারোক্তি তিনি গণমাধ্যমকে দিয়েছেন যমুনা টিভির এক সাক্ষাৎকারে। শুধু তাই নয়, আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে এবং খুব ভালোভাবে ফিরে আসবে সে কথাটাও তিনি অকপটে স্বীকার করলেন। আমি তার সাক্ষাৎকারটা আপনাদের একটু দেখাই। ৭ সদস্যের কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে ৩ বার পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানত না দাবি করেন তৌহিদ হোসেন। তার মতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা ছিলেন এর নেপথ্যে। কথা বলছেন মাহফুজ মিশু। সমর্থিত ডক্টর ফখরুদ্দিন এবং 2009-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে কাজ করেছেন শীর্ষ এই কূটনীতি। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারে পররাষ্ট্র উপদেষ্টা হন তিনি। টানা 18 মাস কঠিন সময়ে কূটনীতি সামলানোর কথা থাকলেও তা নিয়ে হতাশা আছে তার। এই ক্ষেত্রে কোনো এক্সপার্টিস নেই, তারপরেও তাদের মতামত যথেষ্ট গুরুত্ব দিতে হতো, কারণ উচ্চ পর্যায়ে তাদের মতামত দিতে হতো। আমি কুইট করার চিন্তা 3 বার করেছি, তবে বিশ্বাস যায় খুব এম্বারেসিং হবে সরকারের জন্য। জুলাই গণ অভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা সেই প্রশ্নেরও জবাব দেন তৌহিদ হোসেন। ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সাথে পৃথিবীতে কিছুই ঘটে না যেটাতে ডিপ স্টেট কোনো না কোনো ডিপ স্টেট কোনো না কোনো প্রজেক্ট থাকে। ডিপ স্টেট ইনভলভ না, কিন্তু স্রোতের বিরুদ্ধে তারপরে সেটাকে তারা ম্যানিপুলেট করে। নিজের প্রত্যাশার একটা বড় অংশই পূরণ হয়নি। ক্ষমতায় থাকাকালে কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে কিচেন ক্যাবিনেট সব সিদ্ধান্ত নিত বলে মূল্যায়ন তার। কোনো এক উপলক্ষে এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিং আমাকে যেতে হয়েছে যমুনাতে, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন। সিদ্ধান্ত নেয় কেউ এই ধরনের কথাবার্তা শোনা যেত, আমার কানে আসতো, কিন্তু এর বাইরে আসলে আমার জানা ছিল না যে এরকম একেবারে একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল, এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো ছিল পিছনে যেটা আমরা এটা করতে বাধ্য ছিল, কিন্তু আমরা বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের উপর ছিল যথাযথ। দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও তা যে কাজে আসবে না সেটা জানতেন তৌহিদ হোসেন। জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার ভাবনা। স্যার, শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রথম চিঠিটা আপনার সরকার থাকতে দিয়েছিল, যার কোনো উত্তর আসে নাই। কি আশা করেছিলাম? আমি আশা করি আশা করেছি, খুব একটা আশা করি। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে, আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব কম। আমি মনে করি, বিশ্বাস করেছি তারা রাজনীতি বেশি আসবে এবং আমার অনুমতা দেশের আগামী নির্বাচন অংশ। বিএনপি সরকার নিয়ে এখনই মূল্যায়ন করতে নারাজ এই কূটনীতিক। বলছেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারতকে সামলানোই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, আমি কোনো পক্ষেরই লোক বলে বিচিত হবো না, আবার কেউ আমার কোনো কর্মস্থ হবে না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য সবসময় ছিল। এখন চিন্তা করেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর থেকে 2 বছর ক্ষমতায় থেকে গেল। বাংলাদেশের ইতিহাসে জিয়া রহমানের সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সব থেকে বেশি মানুষ সমর্থন করেছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিশাল বিশাল বড় বড় ব্যাপারগুলো নিয়ে এখন বিভিন্ন প্রশ্ন উঠছে। এখন প্রশ্ন উঠেছে সাবেক পররাষ্ট্র মন্ত্রী, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, বিদেশের যত যাবতীয় যা কিছুই হোক না কেন তিনি বা তার হাত দিয়ে সবকিছু হওয়ার কথা, কিন্তু তিনি জানতেনই না অনেক কিছু হয়ে যেত। আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে নির্বাচনের একদম আগ মুহূর্তে। কি চুক্তি হয়েছে এই বিষয়ে তিনি জানতেনই না। 7 জনের একটা কিচেন কমিটি আছে যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সকল বিষয়ে আলোচনা করত। তিনি নাম বলেন নাই, নামটা বলে দেওয়া দরকার ছিল, হয়তো নামটাও আস্তে আস্তে সামনে চলে আসবে। 7 জনের যে কমিটি ছিল সেটা তো ছিল, এটা যেহেতু প্রকাশ হয়েছে নামগুলো অবশ্যই 1 by 1 চলে আসবে। কি অবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে, কি যে হয়েছে আমরা হয়তো আস্তে আস্তে টের পাবো। বাংলাদেশের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে আল্লাহ ভালো জানে। হয়তো 2, 4, 5, 10 বছর পরে এগুলো আস্তে আস্তে প্রকাশ হবে। আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসবে, কিভাবে আসবে, কেন আসবে সেটা হয়তো কালের পরিক্রমায় দেখা যাবে, কিন্তু
তারা যে ব্যাক করবে এবং শেখ হাসিনার হাত দিয়ে তারা ব্যাক করতে পারে, এটা সাবেক পররাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী বলে দিলেন। তার মানে এমন কোনো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, অতীতের রাজনীতি, বর্তমান রাজনীতি সবকিছু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জড়িত থাকবে, এটা নিশ্চিত। যদিও সরকারে থাকবে না, কিন্তু আগামী 20 বছর 30 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাকশন যাই ঘটুক, পজিটিভ ঘটুক আর নেগেটিভ ঘটুক, অ্যাকশন কিন্তু ঘটবেই। তো সার্বিক বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এবং তৌহিদ হোসেনের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী তার বক্তব্যগুলো শুনে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশটার ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়েও জানাবেন। এবং ডিপ স্টেট সম্পর্কে আমরা অনেকেই শুনেছি, কিন্তু সেটা বাস্তবতা নিয়েও তৌহিদ হোসেন কিছু কথা বললেন। এই বিষয় নিয়েও আপনার জন্য কোনো ইনফরমেশন জানা থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।